তাহলে আজকে আমরা চুম্বক অধ্যায়টা পড়ব, পদার্থের চুম্বক ধর্ম ওই অধ্যায়টা পড়ব। এই অধ্যায়তে আমরা পড়ব চুম্বক এর বিভিন্ন বৈশিষ্ট্য, চুম্বক কয় প্রকার, চুম্বকের মেরুশক্তি, চুম্বকের ওপর প্রযুক্ত টর্ক, সুষম চুম্বক ক্ষেত্র, ভূচুম্বক ক্ষেত্র, চুম্বকের অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, চুম্বকের অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু চৌম্বক ক্ষেত্রের মান, এই সমস্ত জিনিসগুলো পড়ব। তাছাড়া আমরা পড়ব একটি কুণ্ডলী, তড়িৎ পরিবাহী কুণ্ডলীর সঙ্গে চুম্বকের সাদৃশ্য। তো চুম্বকের সঙ্গে তড়িৎ দ্বিমেরুর একটা তুলনা করা হবে। আচ্ছা, চুম্বকের সঙ্গে তড়িৎ দ্বিমেরুর যেমন সাদৃশ্য আছে তেমনি কিছু বৈসাদৃশ্য আছে। চুম্বকের সঙ্গে যেমন ধরো তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান থাকে। চৌম্বক দ্বিমেরুর ক্ষেত্রে উত্তর মেরু, চুম্বকের ক্ষেত্রে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থাকবে। এরপর একটা কিন্তু ভালো ডিফারেন্স আছে দ্বিমেরু বা তড়িতের আর চুম্বকের মধ্যে। তড়িতের মুক্ত আধান পাওয়া যায়, অর্থাৎ বিচ্ছিন্ন ধনাত্মক আধান বা একক বিচ্ছিন্ন ঋণাত্মক আধান পাওয়া যায়। যেমন ধরো 5 কুলম আধান পাওয়া যাবে, সুন্দর। -3 কুলম আধান পাওয়া যেতে পারে, -1.6 × 10⁻19 কুলম পাওয়া যাবে। কিন্তু চুম্বকের ক্ষেত্রে বিচ্ছিন্ন উত্তর মেরু বা বিচ্ছিন্ন দক্ষিণ মেরু পাওয়া সম্ভব নয়। অর্থাৎ যে কোনো একটি খণ্ড নাও চুম্বকের, তার মধ্যে যেমন উত্তর মেরু থাকবে তেমনি দক্ষিণ মেরুও থাকবে। তোমরা এমন কোনো চুম্বক খণ্ড বা চুম্বক তৈরি করতে পারবে না যার মোটামুটি মানে উত্তর মেরু আছে দক্ষিণ মেরু নেই, অথবা দক্ষিণ মেরু আছে উত্তর মেরু নেই, এরকম সম্ভব নয়। তাহলে চুম্বকের ক্ষেত্রে একক মেরু উৎপন্ন করা সম্ভব নয়। দেখো, বিভিন্ন বইয়ে চুম্বক সম্পর্কিত আলোচনাগুলো বিভিন্নভাবে শুরু করার মানে করেছে আর কি। কিন্তু তার মধ্যে যে কোনো বইয়ের তুমি ফলো করতে পারো। দেখো, চুম্বকের যেমন মেরু শক্তি থাকে, এই আধানের যেমন তড়িতের ক্ষেত্রে যেমন আধান থাকে, যেমন দ্বিমেরুর ক্ষেত্রে +5 আধান একদিকে, +-5 আধান একদিকে, বা যে আধান সমপরিমাণ আধান দুই বিপরীত দিকে থাকে। চুম্বকের ক্ষেত্রেও কিন্তু সেরকম দুদিকে দুটি মেরু কল্পনা করা হয়, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তো এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মান কি হবে সেগুলো কিন্তু আমাদেরকে ক্যালকুলেশন করে দেখে নিতে হয়, সেগুলো সরাসরি আমরা পাবো না। যাই হোক, তো পদার্থের চৌম্বক ধর্ম এই অধ্যায়টা তোমরা দেখবে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে উপস্থাপন করা আছে। কোনো বইয়ে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া বা তড়িৎ চুম্বকতার সঙ্গে ওইটাকে মিশিয়ে দেওয়া হয়েছে, আর কোনো বই সেপারেটলি করা হয়েছে। এক্ষেত্রে আমরা ফলো করব, তোমাদের যে কোনো একটা বইকে ফলো করতে পারি। তো যাই হোক, আমরা প্রথমেই করব কি, চুম্বকের মেরুর সঙ্গে বা চুম্বক ভ্রামক, এইটা তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের সঙ্গে কিরূপভাবে তুলনা করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা সেখান থেকে চুম্বক মেরুর ধারণা পাবো এবং তারপর চুম্বক সম্পর্কিত আলোচনাটা শুরু করব। তো দেখো, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা কি কি কল্পনা করেছি মনে রাখবে। তড়িৎ দ্বিমেরু ক্ষেত্রে ভ্রামক কত, এক্ষেত্রে আমরা লিখি P = বলো, P = 2L মানে দৈর্ঘ্য ইন্টু R, 2L ইন্টু দৈর্ঘ্য ইন্টু আধান ইন্টু Q, মানে এটাকে বলা যায় 2QL, 2QL এটা বলাই ভালো, ঠিক আছে? তো এটা হলো P, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে ভ্রামক। এবারে যদি আমরা বলি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের মান, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান, তাহলে সেক্ষেত্রে কি লেখা যায়?
মনে করলাম এইটা হচ্ছে, এটা মাইনাস কিউ আধান, এটা প্লাস কিউ আধান। এর ক্ষেত্রে তুলনা করে এই আর দূরত্ব, এখান থেকে আর দূরত্বে মান কত হবে? আমরা জানি ই ইজ ইকুয়াল টু 1/4πε0। দেখো এটা তোমার অক্ষের উপর আছে, তাহলে 2p বাই আর কিউ, আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হলেই কিন্তু এটা হবে। আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হলেই কিন্তু এটা হবে 1/4πε0 2p বাই আর কিউ। এরপর আমরা একটি দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক যদি আলোচনা করি। দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক তড়িৎ দ্বিমেরু বলাই ভালো। তড়িৎ দ্বিমেরুর ওপর প্রযুক্ত টর্ক, তাহলে এটাতে কি বলবো? পি ক্রস ই, অর্থাৎ ভ্রামক ক্রস ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তো আমরা এখন এটাকে যদি আমি একটা প্রবাহ লুপের সঙ্গে তুলনা করতে চাই, তাহলে প্রবাহ লুপের সেম এক্সপ্রেশনগুলো বার করব। একটা প্রবাহ লুপ বৃত্তাকার পরিবাহী এর অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? বৃত্তাকার পরিবাহী যদি ধরি, তার অক্ষের উপর কোনো বিন্দুতে, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? এখানে এখানে বি এর মান কত হবে? আমি যদি কল্পনা করি, তুলনা করি, সেই বি এর মানটা হবে বি, এটা কিন্তু পরিবাহী কুণ্ডলী, তড়িৎবাহী কুণ্ডলীর, আমি আবার বলছি, তড়িৎবাহী কুণ্ডলীর অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান যদি নির্ণয় করছি, তাহলে বি ইজ ইকুয়াল টু কি হবে? আমরা নর্মালি বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি μ0/4π ইন্টু μ0I/4πr। যদি এটা অক্ষের কেন্দ্রে হয়, মানে এটা বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে হয়, তাহলে এটা হয় বৃত্তাকার পরিবাহী ইন্টু 2π। মনে রাখবে μ0I/4πr ইন্টু, এটা যদি বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে হয়, তাহলে এটা চেঞ্জ কত হবে দেখে নাও। 2πটা তো রইবে, শুধু আর এর জায়গাটা চেঞ্জ হবে। μ0I/2π ইন্টু এই আর এর জায়গাটা হবে আর স্কয়ার। এইটা ধরো, এই যে এইটা তোমাদের বলা হচ্ছে আর, আর এইখান থেকে এটা হচ্ছে এক্স। আচ্ছা, এখানে কিন্তু এখান থেকে এটাকে ধরা হচ্ছে আর, তোমাদের ক্ষেত্রে এটাকে এক্স ধরা হচ্ছে। যাই হোক, আমি এইটাকে এ বলতে পারি, আর এটাকে যদি এক্স বলি, তাহলে হবে এ স্কোয়ার বাই, এটাকে এক্স মান আর ধরবো, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ফাইনালি যদি যদি তোমাদের এ এর তুলনায় আর খুব বড় হয়, দ্যাট মিনস ইফ আর ভেরি ভেরি গ্রেটার দেন এ, তাহলে বি ইজ ইকুয়াল টু কত হবে? μ0I। এ দেখো 4π আর 2π কেটে গিয়ে 2 রয়ে যাবে, এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আর কিউ দাঁড়াবে। ঠিক আছে, তো আমি এটাকে যদি ঠিকঠাক লিখি, মানে 4π ওই ধ্রুবকটা নিয়ে লিখি, তাহলে μ0I/4π ইন্টু, মনে রাখবে 4π থাকলে এখানে 2π ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, তো এটা একটা হলো। দেখো আমি এইটার এক্সপ্রেশনের সঙ্গে ওইটা তুলনা করব। অ্যাগেন আমরা টর্কের ক্ষেত্রে জানি কোনো কুণ্ডলীর উপরে, বৃত্তাকার বা যে কোনো কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক কত? টর্ক ইজ ইকুয়াল টু কত জানি বলো? NIA ক্রস বি। টর্কটা কত জানি? N
আই এ ক্রস বি, আমি কিন্তু ভেক্টর রূপটা নিচ্ছি। দেখো এই ক্ষেত্রে ভেক্টর রূপ নিয়েছি, আবার এই ক্ষেত্রেও ভেক্টর রূপ নিচ্ছি। ঠিক আছে, তাহলে এন পাক সংখ্যা যদি এন না হয় এক হয় তাহলে কি হবে, আই ইন্টু এ ক্রস বি। ঠিক আছে, তাহলে দেখো আই ইন্টু এ ক্রস বি এটা পেলাম। আর এইখানে এই যে আগেরটা 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 মানে এই যে, তাহলে এখানে দেখো ধ্রুবক পেয়েছি, সাজিয়ে নিতে হবে। মিউ জিরো বাই ফোর পাইটা ধ্রুবক, এর আইটাকে ওইদিকে নিয়ে যাব। মিউ জিরো বাই ফোর পাই লিখলাম, ঠিক আছে, টুটা এখানে রইল, আর আই এই পাশে আসলো। এই পাই এ স্কোয়ার মানে কি, এটার ক্ষেত্রফল, বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল। তাহলে এ বলতে পারি বাই আর স্কোয়ার, আর কিউ, আর কিউ। তাহলে দেখো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এই বিন্দুতে ধরো চৌম্বক ক্ষেত্র ই বার করতে চাইছি। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান যদি নির্ণয় করতে, তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই, তাহলে এইটা। এবং কুণ্ডলীর কোন একটি পরিবাহী তড়িৎবাহী কুণ্ডলীর অক্ষের ওপর কোন বিদ্যুতের তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাইলে তাহলে এটা। দেখো এক্সপ্রেশনে এখানে একটা ধ্রুবক আছে, আমি অন্য কালারের পেন ইউজ করছি। যে যে আকার দেব, দেখো এটা এখানে একটা ধ্রুবক আছে, এই ধ্রুবকটার সঙ্গে এটা কল্পনা করা যেতে পারে, তুলনা করা যেতে পারে। এটা মিউ জিরো বলবো, এই ধ্রুবকের সঙ্গে এই ধ্রুবকের তুলনা করা যেতে পারে। দেখো মানে এখানে যেমন একটি ধ্রুবক আছে, এই বি এর এক্সপ্রেশনেও একটি ধ্রুবক আছে। ওকে, এবারে দেখো এখানে যেমন আর কিউ আছে, দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, ওখানেও তেমনি কেন্দ্র থেকে দূরত্ব। কেন আর নিলাম এবার বুঝতে পেরেছো? এটাকে এক্স দিয়েছে কোনো কোনো বইয়ে, আমি কিন্তু এটাকে আর নিলাম। কেন এখানে আর নিয়েছি, এখানেও আর নেব। ওকে, তাহলে দেখো এখানে যেমন আর কিউ দিয়েছে দূরত্বের হোল কিউ, এখানেও দেখো দূরত্বের হোল কিউ আছে। এক্সপ্রেশনটা মোটামুটি একই রকম। নেক্সট, এখানে যেমন 2 আছে, এখানেও একটি 2 আছে, 2 আছে। তাহলে এখানে যেমন পি আছে, এখানে আই এ। তাহলে আমরা বলতে পারি যে পি, যেমন এখানে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক লেখা হয়েছে পি, সেরকম ওখানেও ওই যে কুণ্ডলী, তড়িৎ কুণ্ডলী, এর ভ্রামক লেখা হবে আই এ। ওকে, যেমন এখানে পি লেখা হয়েছে তেমনি ওখানে এই যে আই এ এটা হতে পারে। তো এটা কনফার্ম করার জন্য আর একটা এক্সপ্রেশন দেখবো। দেখা যাক দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্কের মান কত। দ্বিমেরুর প্রযুক্ত টর্কের মান পি ক্রস ই, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর ভ্রামক ইনটু বা ক্রস ইলেকট্রিক ফিল্ড। ঠিক টর্কের ক্ষেত্রে আমরা চুম্বকের উপর যে প্রযুক্ত টর্ক বা কুণ্ডলী ওপর চুম্বক ক্ষেত্রের জন্য প্রযুক্ত টর্ক, সেটা যদি তুলনা করি সেখানে দেখবো আই এ ক্রস বি, অর্থাৎ বি মানে চুম্বক ক্ষেত্র, যেমন এখানে তড়িৎ ক্ষেত্র ছিল। তাহলে দেখো এই জায়গাটা ঠিক আছে, এখানে যেমন ই আছে এখানে যেমন তেমনি বি আছে। তাহলে এইখানে যেমন পি আছে তেমনি এখানে আই এ আছে। অর্থাৎ আমরা বলতে পারি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে বিভিন্ন এক্সপ্রেশনে, মানে বিভিন্ন সমীকরণে, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে বিভিন্ন সমীকরণে যেমন পি বা তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটা কাজ করে, তেমনি কুণ্ডলীর ক্ষেত্রে যে কুণ্ডলীর যে চৌম্বক ধর্ম প্রকাশ পায় তার ক্ষেত্রে কিন্তু এই আই এ রাশিটা প্রকাশ পায়। ওকে, আসছি। অর্থাৎ আমরা বলতে পারি এই যে পি যেমন তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে একটি ভ্রামক, তাহলে এই যে আই এ এই রাশিটিকে আমি পিএম বলতে পারি, অর্থাৎ চুম্বকের ক্ষেত্রে একটি ভ্রামক হিসাবে আমরা এটাকে ধরে নিতে পারি। দ্যাট মিন আই এ। তুলনাগুলো কিভাবে হলো আরেকবার বলে দিচ্ছি। ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের তুলনা করলাম, যেমন এখানে একটি ধ্রুবক আছে, এখানেও ধ্রুবক আছে। এখানে যেমন আর কিউ আছে, এখানেও আর কিউ আছে। এখানে যেমন 2 আছে, এখানেও 2 আছে। এখানে পি আছে, এখানে আই এ আছে। একইভাবে এখানে যেমন পি ক্রস ই, এখানেও আছে তোমার সামথিং ক্রস বি। ই যেমন তড়িৎ ক্ষেত্র,
ই যেমন তড়িৎ ক্ষেত্র, বি তেমনি চৌম্বক ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র পরস্পর তুলনা করা যেতে পারে। আর রয়ে গেল কি পি, আর এর কাছে আই। তাহলে এই সমীকরণও দেখছি পিটার সঙ্গে আই এর তুলনামূলক ব্যাপার আসছে। অর্থাৎ পি যদি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে ভ্রামক হয়, দ্বিমেরু ভ্রামক হয়, তাহলে আই এ হবে চুম্বকের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক। এটা ভাবা যেতে পারে। তাহলে দেখো, আমরা চুম্বক দ্বিমেরুর একটা ধারণা পেলাম। সেটা কি না, চুম্বক দ্বিমেরু পি ইজ ইকুয়াল টু, যদি এটা তড়িৎ পরিবাহী কুণ্ডলীকে চুম্বক হিসেবে ভাবা যায় চুম্বকের, তাহলে সেটাকে বলা হয় পরিবাহী চুম্বক তড়িৎ কুণ্ডলীর মধ্যে দিয়ে আই এবং এ এর গুণফল। ঠিক আছে, এইটা হলো। এবারে অভিমুখটা তো তোমরা এর মাথা ভেক্টর, এটার মাথা ভেক্টর দিয়ে বোঝাতে পারো। এবারে এর একক, একক তোমরা জানো এসআই পদ্ধতিতে এটা কত হবে, অ্যাম্পিয়ার। আই কারেন্ট, তাহলে অ্যাম্পিয়ার, আর এরিয়া থাকলে তার মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এটা হলো কি একক এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে এর একক কি হবে? দেখো, সিজিএস পদ্ধতিতে তড়িৎ প্রবাহ হচ্ছে এএমইউ, ইএমইউ, আর ক্ষেত্রফল হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। এটা তোমরা এককগুলো ভাবতে পারো। এরপর আমরা দেখব যে কোনো একটি কুণ্ডলীর ও তড়িৎ প্রবাহে কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ কিরূপ হলে আমরা সেই তার কোন অংশে চুম্বকের কোন মেরু প্রকাশ পাবে বা কোন মেরুর ধর্ম প্রকাশ পাবে সেটা। তো মনে করলাম এটা একটা দণ্ড চুম্বক। ওকে, দণ্ড চুম্বক তোমার স্কোয়ার আকৃতির হতে পারে, বৃত্তাকৃতি হতে পারে, মুখটা ওরকম নয়, কোনো অসুবিধা নেই, যে কোনো আকৃতি দণ্ড চুম্বক নেব। দ্যাট মিন আমি বলতে চাইছি রড, লোহার রড তোমরা দেখেছো, লোহার রড গোল হয়, প্রস্থচ্ছেদটা গোল হতে পারে, মানে এইরকম লোহার রড দেখেছো। এটা গোল আকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট। আবার এমন রড দেখেছো এখন গ্রিলে যেগুলো দেখাচ্ছে, আয়তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট। তো যাই হোক, যে কোনো আমরা একটা নিতে পারি। তারপর এর মধ্য দিয়ে আমরা কি করলাম, আমরা তার জড়িয়ে দিলাম। বুঝতেই পারছো, স্পাইরাল প্রসেসে কোনো তার কারো অন্য একটি তারের উপর চেপে থাকবে না, তারটাকে এমনভাবে পেঁচিয়ে দিলাম, এরপর দেখো একদিক দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, আর একদিক তড়িৎ প্রবাহ বেরিয়ে আসছে। তো যদি মনে করি এই দিক থেকে দেখছি আমি, এই যে দণ্ডটা এই প্রান্ত থেকে দেখছি, তড়িৎ প্রবাহ পাঠিয়ে দিচ্ছি, এখন এই প্রান্ত থেকে দেখলে তড়িৎ প্রবাহটা আমি দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আমি আবার বলছি, এই প্রান্ত থেকে দেখলে আমি, এইটা তো দণ্ডটা, এটাকে দণ্ড ভাবতে পারি। ওকে, এটাকে চৌম্বক, এই দণ্ডটা ভাবতে পারি। এই দণ্ডটা এখান থেকে দেখলে আমি দেখছি ঘড়ির কাঁটার দিকে ঢুকছে। আমি দেখছি যে এই অংশে ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে। তো ঘড়ির কাঁটার দিকে গেলে কি হবে, দেখো ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ গেলে এদিকে এস মেরু সৃষ্টি হবে। যেদিকে ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ যাবে সেদিকে এস মেরু সৃষ্টি হবে। আর এই দিক থেকে দেখলে তাহলে দেখতে পাবো যে উল্টোটা হচ্ছে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত গতির বিপরীত দিকে। এইদিকে যেদিকে তড়িৎ প্রবাহটা ঘড়ির কাঁটার গতির বিপরীত দিকে দেখতে পাবে, সেই দিকে হবে নর্থ পোল। ঠিক আছে, এটা হলো ওই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কোন অংশে সৃষ্টি হবে, কুণ্ডলীর কোন দিকে সৃষ্টি হবে সেটা সম্পর্কিত ধারণা। এরপরে আছে তোমাদের সম্ভবত ডি লারিভের ভাসমান ব্যাটারি। এটা করেছে কি, ডি লারিভের ভাসমান ব্যাটারিটা করেছে কিভাবে, দেখো একটা তড়িৎ পরিবাহী কুণ্ডলী যদি চুম্বকের মতো আচরণ করে, তাহলে সেই কুণ্ডলীটাকেও কিন্তু অবাধে ঝুলন্ত অবস্থায় রেখে দিলে বা ভাসমান অবস্থায় রেখে দিলে সেটি উত্তর দক্ষিণে মুখ করে থাকবে। ওকে, তাহলে আমরা যদি একটা কুণ্ডলী বানাতে পারি যার দুটো প্রান্ত উন্মুক্ত এবং সেই দুটো প্রান্তকে আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিই, আমরা একটা কুণ্ডলী বানালাম, এই একটা কুণ্ডলী কয়েক পাক নিয়ে এদিকে একটা বেরিয়ে গেল, এদিকে একটা বেরিয়ে গেল। এইবারে এটা করলাম কি, এদিকে এটা বেরিয়ে গেল,
আর এদিকে একটা বেরিয়ে গেল। এবার এটা করলাম কি, আমরা একটা ব্যাটারির সঙ্গে যোগ করে দিলাম, যাও। তাহলে কি হবে, ব্যাটারির সঙ্গে যোগ যখনই করে দিচ্ছি আমরা, এইটা একটা কুণ্ডলী, তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা কুণ্ডলী। এই কুণ্ডলী তার আছে, এর মধ্যে কুণ্ডলীতে তার জড়ানো আছে, তারের একটা প্রান্ত ধনাত্মক প্রান্তের সঙ্গে আর একটা প্রান্ত ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত আছে। তাহলে স্বাভাবিকভাবেই এটা কোথায় থাকবে, এটা যদি এইভাবে ভাসমান অবস্থায় রাখা যায় কোথাও বা ঝুলন্ত অবস্থা, তাহলে এটা উত্তর দক্ষিণী, কুণ্ডলীর উত্তর দক্ষিণী করবে থাকবে। এই ব্যাটারিটাকে থার্মোকলের সাহায্যে, ঠিক আছে, থার্মোকলের সাহায্যে আমি কোথাও ভাসিয়ে রাখতে পারি। এটা থার্মোকলের ভিতরেই ব্যাটারি সিস্টেমটা লাগানো আছে, ভাসিয়ে রাখতে পারি। এছাড়া তাহলে এটা ব্যাটারি আমি ডাইরেক্ট ইউজ করে ফেলেছি। তাছাড়া আমরা H2SO4 এর জলীয় দ্রবণে একটা টেস্ট টিউবে কিছুটা পরিমাণ H2SO4 নিয়ে তার মধ্যে জিঙ্কের দণ্ড দুটো, জিঙ্কের একটা আর একটা কপারের পাত আমি যদি যোগ করে দিই, অর্থাৎ অর্ধনিমজ্জিত অবস্থায় রেখে দিই, তাহলেও কিন্তু ব্যাটারি তৈরি করে দেয়। তাহলে এই যে সোর্সটা যদি আলাদা করে দিই, অর্থাৎ তড়িৎ প্রবাহের যে সোর্সটা সেটাকে যদি আমি আলাদা করে দিই, দুটো আলাদা আলাদা পাত বানালাম, এইটা এটা টেস্ট টিউব, H2SO4 জলীয় দ্রবণ, আর এখানে একটা জিঙ্কের পাত আর একটা কপারের পাত। মনে রাখবে লঘু H2SO4 দ্রবণ দিলাম, একটা জিঙ্কের পাত আছে আর একটা কপার পাত। তাহলে আমরা দেখব যে এই জিঙ্কের পাত আর কপারের পাত ইউজ করার জন্য এখানে যখন H2SO4 ইউজ করবো এতটা, এটা এখানে বদ্ধ করছি কি করে, থার্মোকল দিয়ে এর মুখটা বন্ধ করে দিচ্ছি, আর এখানে দ্রবণ আছে H2SO4 এর জলীয় দ্রবণ। এর মধ্যে এই জিঙ্ক এবং কপারের পাত যদি ঝুলিয়ে রেখে দিই, তাহলে কি হবে, তাহলে এই যে টেস্ট টিউবের মধ্যে ডুবে আছে, যেটা এই টেস্ট টিউবের মধ্যে ডুবে থাকা অংশটা একটা ব্যাটারির মতো আচরণ করবে, এটা একটা ব্যাটারির মতো আচরণ করবে, এবং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাবে, এই কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাবে, যে কোনো একদিকে ধরতে পারে, এদিকে তড়িৎ প্রবাহ যাবে। তার ফলে এই কুণ্ডলী একটি চৌম্বক ধর্ম প্রকাশ পাবে কুণ্ডলীর, সেটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু হতে পারে, দক্ষিণ মেরু প্রকাশ পাবে। এবং তার ফলে এই টেস্ট টিউবটিকে যদি আমি একটা জলাধারে বা বড় পাত্রে ভাসমান অবস্থায় রেখে দিই, ভাসমান অবস্থায় রেখে দিই, তাহলে দেখব এটি সর্বদা উত্তর দক্ষিণে মুখ করে আছে। এটিকে যদি একটি জলাধারে ভাসমান অবস্থায় রেখে দিই, তাহলে সর্বদা দেখব এটি উত্তর দক্ষিণে মুখ করে আছে। এই যে, অর্থাৎ এই কুণ্ডলীর অক্ষটা হচ্ছে উত্তর দক্ষিণে থাকবে সর্বদা। তুমি আবার ঘুরিয়ে অন্যদিকে ঘুরিয়ে ছেড়ে দাও, তাহলেও দেখবে এই কুণ্ডলীর অক্ষটা আবার উত্তর দক্ষিণে মুখ করে নিয়েছে। ঠিক আছে, তো এইটাকেই বলা হচ্ছে ডি লা রিভের ভাসমান ব্যাটারি। ওকে, যাই হোক, এরপর আমরা ধারণা নিয়ে আসবো চুম্বকের মেরু শক্তির। এখনো পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা হলো চুম্বকের ভ্রামকের এক্সপ্রেশনটা পেয়েছি। কোনো তড়িৎবাহী কুণ্ডলীকে যদি চুম্বক, মানে কুণ্ডলী যে চুম্বক ধর্ম প্রকাশ পায়, সেই চুম্বক ধর্মটা আমরা যদি সমীকরণের মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেই চুম্বকের ভ্রামকটা হচ্ছে আই এ। কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা আই এবং কুণ্ডলীর ক্ষেত্রফল বা কুণ্ডলীর যে অংশটাকে আবদ্ধ করেছে সেই অংশের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে চুম্বক ভ্রামক ধরা হয়, এক্সপ্রেশন পেলাম আই এ। এখন আমরা দেখব একটি ওই চুম্বক দণ্ডের উপর কত টর্ক প্রযুক্ত হয় তার রাশিমালাটা নির্ণয় করে সেখান থেকে মেরু শক্তির ধারণা পাবো।
ঠিক আছে, মেরু শক্তির ধারণা পেতে গেলে আমাদেরকে এই সাধারণ একটা গণনা। তো দেখো, আমরা জানি সুষম চৌম্বকক্ষেত্র কিরকম দেখতে হয়। মনে রাখবে, সুষম চৌম্বকক্ষেত্র বোঝাতে গেলে বা সুষম তড়িৎ ক্ষেত্র বোঝাতে গেলে সমান দৈর্ঘ্য বিশিষ্ট কতকগুলি সমান্তরাল সমদূরবর্তী রেখা অঙ্কন করতে হয়। আমি আবার বলছি, সুষম তড়িৎ ক্ষেত্র বা সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো যদি দেখাতে হয়, তাহলে আমি কথাটা কিন্তু সুষম বলেছি, তাহলে সমান দৈর্ঘ্য বিশিষ্ট সমদূরবর্তী কতকগুলি সমান্তরাল সরলরেখাকে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় এবং তীর চিহ্নগুলো একই মুখী হবে। তাহলে মনে করলাম এটা একটা সুষম চৌম্বক ক্ষেত্র। সুষম চৌম্বক ক্ষেত্রে বুঝতেই পারছো সব একই দিকে হবে। সুষম চৌম্বক ক্ষেত্রে এই সুষম চৌম্বক ক্ষেত্রের অভিমুখগুলো একই দিকে হবে এবং সুষম চৌম্বক ক্ষেত্র হওয়ার জন্য এর সমান দূরবর্তী আর সমান দূরবর্তী, তাছাড়াও সম দৈর্ঘ্য বিশিষ্ট রেখা। যাই হোক, এখন আমি মনে করলাম এইখানে এই যে এখানে একটা চুম্বক আছে, তা এই দিকটা তোমরা জানো যে তোর এইদিকে উত্তর মেরুর উপর টেনে নিয়ে যাবে। দেখো, তড়িতের ক্ষেত্রে যেমন তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যেদিকে সেদিকে ধনাত্মক আধানটি বল অনুভব করে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অভিমুখে ধনাত্মক আধানটি বল অনুভব করে, আর তড়িৎ ক্ষেত্রের বিপরীতে ঋণাত্মক আধানটি বল অনুভব করে। ঠিক এখানেও নর্থ পোলের উপর প্রযুক্ত বলটা হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে। এই দিকটা বি বলে দিলাম। নর্থ পোল যদি বলি, তার উপর প্রযুক্ত বলটা হবে এই অভিমুখে, আর সাউথ পোলের উপর প্রযুক্ত বলটা হবে চৌম্বক ক্ষেত্রের ঠিক উল্টো দিকে। তো মনে করলাম আমরা এটার মান হচ্ছে এফ, প্রযুক্ত বল হচ্ছে এফ, প্রযুক্ত বল হলো এফ। আর এই যে নর্থ পোল থেকে সাউথ পোলের দূরত্বটা, নর্থ পোল থেকে সাউথ পোলের যে দূরত্বটা, এইটা হয়ে গেল আর, এখান থেকে এই দূরত্বটা হয়ে গেল আর। তাহলে এইখান থেকে এই যে কল্পনা করা যাক, এদের মধ্যে বল দুটির মধ্যে প্রযুক্ত মানে দূরত্ব, আসলে আমাদেরকে বলের ভ্রামক টর্মক নিয়ে কাজ করতে হবে। তো তাহলে এখানে বলের ভ্রামক কত, আমি মনে করলাম এদিকে এফ বল প্রযুক্ত হলো আর এদিকেও এফ বল প্রযুক্ত হলো। তাহলে বলের ভ্রামক কত? তাহলে দেখো, যে কোনো একটাকে দূরত্ব হিসাবে নিয়ে নাও। এইটাকে যদি মূল বিন্দু ধরবে, তাহলে এই দিকে দূরত্ব নেবো। তাহলে আমরা সবসময় মনে রাখবো এস থেকে এন এর দিকে এই দিকে দূরত্ব নেবো। ঠিক আছে, এটা। তাহলে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে প্রযুক্ত বল কত, ও অ্যাঙ্গেল কত চুম্বক ক্ষেত্র। তাহলে এইটা যদি অভিমুখ পাই, আবারও বলছি, আমরা যে থিটাটা ইউজ করব এখানে ভ্রামকের ক্ষেত্রে এই দূরত্ব নির্ণয় করতে সাইন থিটা বা কস থিটা কিছু একটা ইউজ করব। তো সেই থিটাটা কিভাবে পাই? দেখো, এস থেকে এন এর দিকে যেমন দ্বিমেরুর ক্ষেত্রে, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে মাইনাস থেকে প্লাসের দিকে অভিমুখ থাকে, সেরকম চুম্বকের ক্ষেত্রেও দক্ষিণ থেকে উত্তরে, এটাকে ভেক্টর হিসেবে নেব। তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে বি এর সঙ্গে এইটা, তাহলে এইটা হবে, বা এটা এফ এর সঙ্গে এইটা বলতে পারি। যাই হোক, তাই এটাকে থিটা যদি বলি, স্বাভাবিকভাবেই এইটা থিটা হবে। ঠিক আছে, এটা থিটা হলে এই দূরত্বটা, এই যে একটা বল এবং আরেকটি বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্বটা, এটা হবে আর সাইন থিটা। এটা দ্বিতীয়বার বলার মতো নয়, তোমাদের ক্লাস 12। ঠিক আছে, তাহলে এখানে ভ্রামক কত হবে? অতএব প্রযুক্ত টর্ক, আমি ছোট্ট করে বলছি, প্রযুক্ত টর্ক কত হবে? সমান বল ইনটু একটা যে কোনো বল ইনটু বলের ক্রিয়ারেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ক্রিয়ারেখা দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। বল মানে এফ আর লম্ব দূরত্ব মানে আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে এফ ইন্টু আর সাইন থিটা মানে এফ আর সাইন থিটা। এই পর্যন্ত এলাম। ওকে,
তাছাড়া এবারে যদি আমরা টর্কের রাশিমালাটা, যেমন ধরো কুণ্ডলীটাকে একটা চুম্বকের মতো ভাবা হয়েছে, তো তার ক্ষেত্রে টর্ক ইজ ইকুয়াল টু কত এসেছিল, পি ক্রস বি, পিএম ক্রস বি, যেখানে তাহলে এর উপর প্রযুক্ত অন্য দিক দিয়ে আমরা যদি ভাবি, তাহলে এর উপর টর্কের রাশিমালাটা কত আমরা জানি, পি ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু পিএম ক্রস বি বলতে পারি। আমি শুধু ইয়েগুলো নেব, ক্রস চিহ্ন মানে ভেক্টরটা নেব না, দেখো আমরা এটা ভেক্টর হিসেবে জানি, তাছাড়া জানি পিএম বি। তোমরা বলবে স্যার পিএম বি এই চিহ্নটা বুঝতে পারলাম না, একটু আগেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি, রিভাইজ করে মানে তোমরা এটা দেখে নিতে পারো। পিএম মানে কি লিখেছি, আই এ, অ্যাকচুয়ালি এটা কি, টর্ক ইজ ইকুয়াল টু এন আই এ বি। তো এন পাক সংখ্যাটা একটা নেওয়া হয়েছে, তার জন্য এন চলে গেল, আর আই এ মানে হচ্ছে পিএম, এটা পাক সংখ্যা একটা জন্য এটা চলে গেল, আই এ মানে হচ্ছে পিএম আর বি। ঠিক আছে, তাহলে এই যে পিএম বি, টর্ক ইজ ইকুয়াল টু পিএম ইনটু বি, এই তুলনাটা আমি যদি ভেক্টর ছাড়া করি, তাহলে এইটার সঙ্গে ওটা তুলনা করতে পারি। ভেক্টর ছাড়া করলে দেখো আমাদের টর্কের রাশিমালা এলো এফ আর সাইন থিটা, আসলো আমাদের টর্কের রাশিমালা হলো এফ আর সাইন থিটা, অথচ আমরা জানি টর্ক ইজ ইকুয়াল টু পিএম ইনটু বি। তাহলে আমরা এই দুটো তুলনা করতে পারি, এটা 1 আর 2 তুলনা করতে পারি। তো কম্পেয়ারিং 1 and 2, 1 ইকুয়েশন 1 and 2, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, আমরা কি বলবো, এই যে এফ আর সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে পিএম, মনে রাখবে পিএম ক্রস বি, তো তাহলে পিএম বি সাইন থিটা লেখাটাই ভালো, পিএম ক্রস বি, তাহলে পিএম বি সাইন থিটা লেখাটা ভালো, আমার সাইন থিটা কেটেও যাবে, তাহলে পিএম বি সাইন থিটা। ঠিক আছে, পিএম বি সাইন থিটা, তাহলে এই যে সাইন থিটা আর সাইন থিটা কেটে যাবে, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত রইল, পিএম বাই আর ইনটু বি। তাহলে বল ইজ ইকুয়াল টু সামথিং ইনটু বি। মনে পড়ছে তড়িৎ ক্ষেত্রে কি রকম লেখা হয়, বল ইকুয়াল টু কিউ ইনটু ই। তড়িৎ ক্ষেত্রে কি লেখা হয়, এটা এফএম বলছি, মানে ম্যাগনেটের ক্ষেত্রে ফোর্স, তড়িৎ ক্ষেত্রে লেখা হয় কিউ ইনটু ই, লেখা হয় কি না মনে পড়ছে, তড়িৎ ক্ষেত্রে লেখা হয় ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ইনটু ই, এখানে লেখা হবে ফোর্স ইজ ইকুয়াল টু সামথিং ইনটু বি। তাহলে এইটাকে কি, যেমন এর মেরুর একটি মেরুর আধান, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে একটি আধানকে ধরা হয়, তেমনি চৌম্বক দ্বিমেরুর ক্ষেত্রে এটাকে কি একটা মেরু শক্তি ধরা যায় না। তাহলে এইটাকে আমরা তুলনা করতে পারি মেরু শক্তি রূপে, অতএব এফ ইজ ইকুয়াল টু কিউ এম ইন্টু বি। আমরা এই পর্যন্ত এলাম, কিউ এম ইন্টু বি। তাহলে কিউ এম মানে কত লিখতে পারি, পিএম বাই আর। তাহলে চৌম্বক ভ্রামক এবং কার্যকর দৈর্ঘ্য, যেটা এই যে দৈর্ঘ্য, এই দুইয়ের অনুপাতকেই বলা হয় মেরু শক্তি। দেখো তোমাদের এখানে লিখছে কোন চুম্বকের চৌম্বক ভ্রামক এবং কার্যকর দৈর্ঘ্যের অনুপাতকে ওই চুম্বকের মেরু শক্তি বলা হয়। ওকে, দেখবে তোমরা এই পর্যন্ত আলোচনাটা। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, তড়িৎ ক্ষেত্রে যেমন এফ ইজ ইকুয়াল টু লেখা হয় কিউ ইনটু ই, চৌম্বক ক্ষেত্রে সেরকম যেমন একটা কুণ্ডলী, কুণ্ডলী যদি চুম্বকের মতো আচরণ করে বা একটা চুম্বক দণ্ডকেই যদি রেখে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিউএম ইন্টু বি লিখতে পারবো কিটাকে না, চুম্বক একটি মেরুর উপর প্রযুক্ত বলের রাশিমালাকে এইভাবে লেখা যায়, একটি মেরুর উপর প্রযুক্ত বলের রাশিমালাকে এইভাবে লেখা যায়। যেমন একটি আধানের উপর প্রযুক্ত রাশিমালা, তড়িৎ ক্ষেত্রের জন্য একটি আধানের উপর প্রযুক্ত রাশিমালাকে এইভাবে লেখা যায়, চৌম্বক ক্ষেত্রের জন্য একটি মেরুর উপর প্রযুক্ত বলকে এইভাবে লেখা যায়। তো এই রাশিটাকে বলা হচ্ছে মেরু শক্তি। মেরু শক্তিটা কিভাবে প্রকাশ করলাম না, চৌম্বক ভ্রামক এবং কার্যকর দৈর্ঘ্যের অনুপাতকেই কি বলে মেরু শক্তি। ঠিক উল্টো ভাবে
উল্টো ভাবে পিএম সমান কত, কিউএম ইন্টু আর। উল্টো ভাবে পিএম সমান কিউএম ইন্টু আর লেখা যায়, পিএম মানে ভাইস ভার্সা সমান কিউএম ইন্টু আর। তাহলে চৌম্বক ভ্রামক কাকে বলবো? কোন চুম্বকের একটি মেরুর শক্তি এবং তার কার্যকর দৈর্ঘ্যের গুণফলকে বলা হচ্ছে কি? চৌম্বক ভ্রামক। এটাকে চৌম্বক ভ্রামক বলবো। নেক্সট, তাহলে আমরা এখন যে রাশিটা পেলাম কিউএম এর একক, কিউএম সমান হচ্ছে পিএম বাই আর, এর একক, একক কি হবে? তো দেখো এটার একক ছিল কি? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার বাই দৈর্ঘ্য মানে হচ্ছে মিটার, একটা কেটে গেল অ্যাম্পিয়ার মিটার। একইভাবে সিজিএস কি হবে? এটা এই ইএমইউ সেন্টিমিটার হবে, ইএমইউ সেন্টিমিটার হবে। ওকে, ইএমইউ সেন্টিমিটার। তো যাই হোক, আমরা এখন হাতের কাছে একটি একক পেয়েছি, একটি রাশি পেয়েছি। যেমন তড়িৎ আধান পাওয়া গেছিল, সেরকম একটা আমাদের হাতের কাছে একটা রাশি পেয়েছি কিউএম, মেরু শক্তি। এই মেরু শক্তি দিয়ে কিভাবে আলোচনা করা যায়? যেমন ধরো তড়িতের ক্ষেত্রে আমরা লিখতে পারতাম E is equal to, তড়িতের ক্ষেত্রে লিখতে পারতাম E is equal to QE, force is equal to QE। এখানে আমরা লিখতে পারবো ফোর্স is equal to QM into B, এটা লিখতে পারবো। একটি আধান থেকে, কোনো একটা বিন্দু আধান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার লেখা হতো কি? E is equal to Q by, বা ধ্রুবকটা আগে লিখে দিই, 1/4 পাই এপসাইলন 0 Q by R স্কয়ার। এটা আমি লিখতে পারতাম, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রে কিন্তু B এইভাবেই লেখা যাবে, μ0/4 পাই, প্রত্যেকের ধ্রুবক আলাদা আলাদা, যেমন এখানে ধ্রুবক QM বাই আমি R স্কয়ার লিখতে পারবো, আমি R স্কয়ার লিখতে পারবো। তাছাড়া তড়িৎ ক্ষেত্রে যেমন দুটি আধানের উপর প্রযুক্ত বল, দুটি আধানের উপর ক্রিয়াশীল বল, যেমন ধরো Q1 ইনটু আর Q2, দুটো আধান আছে, এদের আর দূরত্ব আছে, তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত? তাহলে F ইজ ইকুয়াল টু কুলম্বের সূত্র 1/4 পাই এপসাইলন 0 ধ্রুবক সহ Q1 Q2 বাই R স্কয়ার। এখানেও দুটি মেরু, চুম্বকের ক্ষেত্রেও দুটি মেরুর ক্ষেত্রে ক্রিয়াশীল টর্ক আমরা লিখতে পারবো। যেমন ধরো QM একটা মেরু, আর একটা মেরু হচ্ছে, বা QM1 বলতে পারি আর QM2 বলতে পারি, এদের মধ্যে ক্রিয়াশীল বল, দুটো বিচ্ছিন্ন মেরু যদিও পাওয়া যায় না, তো যদিও কাছাকাছি আমি দুটো মেরুকে রাখতে পারি, তাহলে মনে করলাম দুটি মেরুর মধ্যে ক্রিয়াশীল বল QM1 আর QM2। নর্থ সাউথ হতে পারে, দুটো সাউথ সাউথ হতে পারে, নর্থ নর্থ হতে পারে, এই দুটো মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? μ0/4 পাই, সবগুলোই শূন্য মাধ্যমে কাজ করছি, QM1 ইনটু QM2 বাই R স্কয়ার। এই আলোচনা মোটামুটি বিষয়বস্তু। তাহলে এই যে এক্সপ্রেশনটা জানি আমরা, এই যে এক্সপ্রেশনটা তার থেকে জানলাম, এই এক্সপ্রেশনটা জানতাম, এই এক্সপ্রেশনটা জানলাম, এই এক্সপ্রেশনটা আমরা জানতাম, এইটা এখন জানলাম। আমরা কিভাবে গ্রোথটা করেছি দেখো। প্রথমে একটি তড়িৎ দ্বিমেরুর সঙ্গে কুণ্ডলীকে তুলনা করেছি। এবার কুণ্ডলীটি কি এর মতো আচরণ করছে? একটি চুম্বকের মতো আচরণ করছে, আমরা জানি। তো কুণ্ডলী যদি চুম্বকের মতো আচরণ করে, তাহলে আমরা বলবো চুম্বকের আচরণটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে
তড়িতের ক্ষেত্রে দ্বিমেরুর ক্ষেত্রে যেমন টর্কের রাশিমালা এবং তড়িতের দ্বিমেরুর ক্ষেত্রে অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের রাশিমালা পাওয়া যায়, সেরকমই একটি কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক এবং কুণ্ডলীর অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, এই দুটি তুলনা করে আমরা তাদের প্রথম পেলাম চৌম্বক ভ্রামক, এই রাশিমালাটার মান পেলাম। চৌম্বক ভ্রামক বলতে কি বুঝি এইটা পেলাম, এইটা পিএম, প্রথম পেলাম পিএম। তারপর এই চুম্বক ভ্রামকের আইডিয়া ওখানে পেয়েছিলাম আইএ, তোমরা জানো আইএ। এই চুম্বক ভ্রামকের আইডিয়া থেকে আমরা ধীরে ধীরে কোথায় এলাম, চুম্বকের মেরু শক্তি, অর্থাৎ একটি মেরুর কত শক্তি। বিচ্ছিন্ন মেরু চুম্বকের পাওয়া যায় না, তাহলে বিচ্ছিন্ন মেরু চুম্বকের যদি না পাওয়া যায় তাহলে এমন কোনো ধারণা, যেমন তড়িৎ দ্বিমেরুর মতো আলোচনাটা সহজ হয়ে যায়, তখন আমরা সেখান থেকে পেলাম যে এই যে মেরু শক্তি বলে একটা রাশি পেলাম, মেরু শক্তিটা কি, চুম্বক ভ্রামকের যে রাশিমালাটা পেয়েছি তা এবং কার্যকর দৈর্ঘ্যের অনুপাত হলো তার মেরু শক্তি। উল্টো দিক থেকে এরকমও বলা যায় Pm is equal to Qm into R, তার মানে কি Pm is equal to Qm into R মানে কি, চুম্বক ভ্রামক সমান হচ্ছে মেরু শক্তি গুণিত কার্যকর দৈর্ঘ্য। দেখো আমরা এখন ক্যালকুলেশন করব দণ্ড চুম্বকের অক্ষের ওপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। যাই হোক, অক্ষের হেডলাইনটা এটা বললাম, দণ্ডের অক্ষের ওপর, দণ্ড চুম্বকের অক্ষের ওপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়, এটা বলতে পারি। তো এইটা হলো একটি দণ্ড চুম্বক, যেটা হচ্ছে নর্থ আর সাউথ, ঠিক আছে, একদিকটা সাউথ একদিকটা নর্থ। আমরা জানি সাউথ থেকে নর্থের দিকেই ভেক্টরটা নেওয়া হয়, তার জন্য ওইভাবেই আমরা করলাম। নেক্সট দেখো, এটা হচ্ছে দণ্ড চুম্বকের কেন্দ্র, ও বিন্দুটা হচ্ছে দণ্ড চুম্বকের কেন্দ্র। এখানে দণ্ড চুম্বকের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 12, এদিকটা সাউথ পোল আর এদিকে নর্থ পোল। আমরা সেটাকে নাম হিসাবে ইউজ করেছি, আর মানে বিন্দুর নাম হিসাবে ইউজ করছি, আর পোল হিসাবে ইউজ করছি এস আর এন কে। এক্স হচ্ছে অক্ষের উপর একটি বিন্দু যেখানে আমাদেরকে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু থেকে, চুম্বকের মধ্যবিন্দু থেকে এই যেখানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে সেই দূরত্বটা হচ্ছে আর এক্স, তার মানে ও এক্স ইজ ইকুয়াল টু আর, এটা বলতে পারি ও এক্স ইজ ইকুয়াল টু আর বলতে পারি, ঠিক আছে, ও এক্স ইজ ইকুয়াল টু আর। এন এক্স মানে নর্থ পোল থেকে এক্স বিন্দুর দূরত্ব আর মাইনাস এল, আর সাউথ পোল থেকে এক্স বিন্দু দূরত্ব আর প্লাস এল। তাহলে আমরা নর্থ পোলের জন্য এই বিন্দুতে, নর্থ পোলের জন্য এই বিন্দুতে, আচ্ছা একটা পোলের মেরু শক্তি কত ধরতে পারি, কিউএম। তাহলে প্রতিটি পোলের, প্রতিটি মেরুর চৌম্বক মেরুর মেরু শক্তি কত ধরবো, কিউএম। তাহলে এইটা নর্থ পোলের জন্য এখানে আমরা ভাবতে পারি, কোনো কল্পনা করার আগে মনে করলাম যে এখানে একক বিচ্ছিন্ন উত্তর মেরু আছে, তো এখানে একটা নর্থ পোল আছে যেটা হচ্ছে 1n, একক বিচ্ছিন্ন উত্তর মেরু আছে, তার উপর এই নর্থ পোল দ্বারা কত বল প্রযুক্ত হয় আর এই সাউথ পোল দ্বারা কত বল প্রযুক্ত হয় সেটা ধরে নিলে, ক্যালকুলেশন করে নিলে হয়ে যাবে এবং সেটা যোগ করে দেবে। তাহলে দেখো এক্স বিন্দুতে একক বিচ্ছিন্ন উত্তর মেরুর উপর দণ্ড চুম্বকের উত্তর মেরুর জন্য প্রযুক্ত বল, দণ্ড চুম্বকের উত্তর মেরুর জন্য প্রযুক্ত বল কত, বল সমান কত হবে। তাহলে দেখো সেইটা হচ্ছে B1, আমি ধরলাম BN বলতে পারি, BN বললে সবচেয়ে ভালো, যেমন ওখানে E প্লাস আর E মাইনাস দিয়েছিলাম,
এখানে বিএন দিলাম, বিএন সমান হবে কোন দিকে, আমি ভেক্টর সহ বলতে পারি, বা বিএন ভেক্টর সহ কোন দিকে কি দেব, দেখো মেরু প্রথমে তো মিউ 0/4 পাই বসবে, ঠিক আছে, তারপর মেরু শক্তি বসবে বাই দূরত্বের বর্গ, দূরত্ব কত, আর মাইনাস এল তার বর্গ। এবারে এখানে আর কি লিখতে, অভিমুখ কোন দিকে, এন থেকে এক্স এর দিকে, এন থেকে এক্স এর দিকে বলতে পারি, বা ও এক্স বলতে পারি, সবচেয়ে ভালো ও এক্স বলে, ও এক্স। নেক্সট একইভাবে এক্স বিন্দুতে সাউথ পোলের জন্য প্রযুক্ত বল বিএস কত হবে, μ0/4 কিউএম। দেখো এই সাউথ পোল থেকে এক্স এর দূরত্ব কত, সেটা নিচে বসবে, আর প্লাস এল তার হোল স্কয়ার। এবং যেহেতু এটা সাউথ পোল আর এটা নর্থ পোল, এই যে এখানে একক চিহ্ন নর্থ পোল, এটা আকর্ষণ করবে, এইটা নর্থ পোলকে বিকর্ষণ করেছিল, তাই এর এইদিকে প্রযুক্ত বলটা বিএন এই দিকে হবে। আর সাউথ পোল, এই যে এই পাশে সাউথ পোল নর্থ পোলকে আকর্ষণ করবে, তাই এটার উপর প্রযুক্ত বল হবে বিএস। দেখো ছবিগুলো দেখতে একটা মিনিংফুল লাগছে। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র কত, তাহলে বি ইকুয়াল টু কত হবে, বিএন প্লাস বিএস, ঠিক আছে। তাহলে দেখো কে বড়, যেহেতু আর মাইনাস এল স্কয়ার আছে, দূরত্ব কম আছে, তাহলে বিএনটা বড় হবে। তাহলে বিএন এর সঙ্গে বিএস যোগ করলে, তাহলে আমরা বিএন লিখলাম, বিএন এর মান কত, μ0/4 পাই, দুটোতেই আছে, কমন নিয়ে নিতে পারি, কিউএম দুটোতেই আছে, কমন নিয়ে নিতে পারি, এখানে রইল কত, আর মাইনাস এল এর স্কয়ার, 1/r-l এর স্কয়ার, আর এখানে কত রয়েছে, এটা প্লাস বলবো, আপাতত এটা প্লাস বলবো। তো দেখো তো এটা কোন দিক বরাবর, ও এক্স বরাবর, এটা এক্সও বরাবর আছে, এটা ও এক্স বরাবর। আর এইটার ক্ষেত্রে কি লিখবো, 1/r+l এর হোল স্কয়ার, এক্স ও বরাবর আছে। তাহলে দেখো যদি আমি ও এক্স আর এক্সওটাকে তুলে দিই, তাহলে কি আগে বলো কে বড়, এইটা বড়, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ দিই, তাহলে এটা চিহ্ন চেঞ্জ করে দিব, ও এক্স করে দিব, আর এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেব, ও এক্স বাইরে। দেখো এটা ও এক্স আছে ভেক্টর, এটা এক্সওটাকে ও এক্স যদি করে দিই, একটা মাইনাস আসবে, এখানে মাইনাস দিয়ে দেব, তাহলে এটা কি হবে, ফাইনালি -1/r-l তার হোল স্কয়ার, এটা কত হবে, ও এক্স বরাবর হবে। বাস এইটা যোগ করে নিয়ে বা বিয়োগ করে নিয়ে আমরা কি পাবো, দেখো উপরে হবে, একটু ভুল করেছি আমি, এখানে প্লাস হবে, হ্যাঁ, তাহলে দেখো এইটা হবে μ0/4 μ0 * qm/4 1 এখানে r স্কয়ার, r প্লাস r মাইনাস l হোল স্কয়ার, r প্লাস l হোল স্কয়ার, যদি গুণ করে দিই এটা, তাহলে যা দাঁড়াবে সেটা হলো r স্কয়ার মাইনাস l স্কয়ার তার আবার হোল স্কয়ার, আর উপরে দাঁড়াবে a প্লাস, এই দেখো r প্লাস l এর হোল স্কয়ার মাইনাস r মাইনাস l এর হোল স্কয়ার, তাহলে কি দাঁড়াবে এখানে 4rl, 4rl। যেহেতু এটা তড়িতের ক্ষেত্রে করেছো, তাই আমি আর এটাতে বেশি দিলাম না। আর ও এক্স বরাবর এইবারে এই যে 4rl এর সঙ্গে qm টাকে ঢুকিয়ে দিই, তাহলে 2 রাখলাম, এখানে 2, এখান থেকে 2 নিলাম, qm আর l নিলাম, মানে 2qml যদি নিয়ে নিই, তাহলে μ0 আর 4 পাই, আর এই যেটা আছে এখানের মধ্যে মনে হচ্ছে 1 মিনিট, তাহলে দেখো এখান থেকে 2 নিয়ে নেব, qm আর l নেব, 2qml নিলে একটা pm হয়ে যাবে, আর এখানে 2 রয়ে যাবে, তাহলে রইবে কত, b ইকুয়াল টু হচ্ছে μ0/4 পাই, এটা রয়ে গেল 2 pm
বাই 2pm r বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার। এই হলো এক্সপ্রেশন। ওকে, এবার কোন দিক বরাবর? ox বরাবর, মানে এই দিক থেকে এই দিকে ox, এই ভেক্টরটা ওখানে থাকবে। যাই হোক, আমি নিচে লিখতে বাধ্য হলাম, জায়গা নেই আমার। দেখো তাহলে এটা হচ্ছে দণ্ড চুম্বকের অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। এরপর এর আবার স্পেশাল কেস আছে, যেমন ধরো এল যদি খুব ছোট হয় আর এর তুলনায়, তাহলে কি হবে? এটা আর স্কয়ার কবে r টু দি পাওয়ার 4 আসবে, দ্যাট ইজ r টু দি পাওয়ার 4। এই আর আসলে এটা কেটে যাবে, তো ফাইনালি এ কত হবে? তাহলে r ভেরি ভেরি গ্রেটার দেন l হলে কি হবে? আমি শুধু মানটা লিখবো, b ইকুয়াল টু হবে μ0 বাই 4 পাই 2pm বাই r কিউব। এটা মনে রাখবে, ঠিক আছে? এটা হলো অক্ষের উপর দ্বিমের কোন একটি দণ্ড চুম্বকের অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। ঠিক আছে, আমি এক্ষুনি শুরু করে দিচ্ছি দণ্ড চুম্বকের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। ঠিক আছে, দেখো এখন আমরা আলোচনা করব কোন একটি দণ্ড চুম্বকের অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র থাকলে এই চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। তাহলে এইটা একটি দণ্ড চুম্বক, এটা হচ্ছে এদিকটা সাউথ পোল দক্ষিণ মেরু আর এদিকটা উত্তর মেরু। এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এই যে ও এক্সটা বলতে পারি, বা এই লাইনটাকে তোমরা আরো জায়গা থাকলে লম্বা করে টেনে নাম দিতে পারো। আর ও এক্স এর উপর হচ্ছে এক্স একটি বিন্দু, যে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব এই দণ্ড চুম্বকটির জন্য। এই দণ্ড চুম্বকটির জন্য এই এক্স বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। তা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করার ফার্স্ট রুলটা কি হচ্ছে? ওইখানে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব সেই বিন্দুতে একক উত্তর মেরু আছে বলে ধরে নেব। যেমন তড়িতের ক্ষেত্রে আমরা ধরতাম যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে সেই বিন্দুতে একক ধনাত্মক আধান আছে। ঠিক এখানেও আমরা ধরে নেব যে একক উত্তর মেরু এখানে আছে। একক উত্তর মেরুটা যদি এখানে ধরে নিই, তাহলে এই নর্থ পোলের জন্য এর উপর প্রযুক্ত বল নির্ণয় করব, আর সাউথ পোলের জন্য এর উপর প্রযুক্ত বল নির্ণয় করব। তাহলে সেই দুটো বলের যোগফল করব, ভেক্টর যোগ করব, তাহলে হবে। তো লক্ষ্য করো যে আমাদের চুম্বকটির কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 2l। ক্যালকুলেশনের সুবিধার জন্য 2l ধরা আছে, তোমরা জানো। l ধরলে l/2 আসতো, তার জন্য l 2l। আর ও বিন্দু থেকে এইটা দূরত্ব হচ্ছে গিয়ে এটা r, ও বিন্দু থেকে x এর দূরত্ব, তার মানে ox r, আর sn হচ্ছে 2l। তাহলে xn কত হবে? √r² প্লাস l²। বোঝা গেল? যদি আমরা 2l না ধরতাম তাহলে এটা l হতো না, এটাকে যদি 2l না ধরে l ধরতাম তাহলে এটা হতো l/2। দেখো এটা r, তার মানে এইটুকুটা কত? l। এইটুকুটা মানে on টা আমার বলা উচিত on কত? l। তাহলে xn হবে √r² প্লাস l²। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো? এরপর যদি x বিন্দুতে একক উত্তর মেরুর উপর প্রযুক্ত বল, তাহলে এক্ষেত্রে এটা কি হবে? আকর্ষণ বল হবে না বিকর্ষণ বল হবে? সমজাতীয় মেরু বিকর্ষণ বল হবে। তাহলে বিকর্ষণ বলটা হবে এদের সংযোজক রেখা থেকে দূরবর্তী দিকে, এদের সংযোজক রেখার ক্ষেত্র থেকে দূরের দিকে, এই দিকে বলটা হবে। এবং সেটার মান বললাম আমি bn বলতে পারি সেটার মান। ঠিক আছে, সেটার মান আমি বলছি bn। আর আকর্ষণ বলটা হবে সাউথ পোলের জন্য বা দক্ষিণ মেরুর জন্য এর উপরে, সেটাকে আমি bs বলতে পারি। এরপর এই bn এর একটি উপাংশ এদিকে কাজ করবে আর একটি উপাংশ এদিকে কাজ করবে, আর bs এর একটি উপাংশ এদিকে কাজ করবে, একটি উপাংশ এই দিকে কাজ করবে। লক্ষ্য রাখবে
তো ফরচুনেটলি বিএন এর যে উপাংশ উপরের দিকে কাজ করে, উপরের দিকে, সেই উপাংশের সঙ্গে বিএস এর যে উপাংশ নিচের দিকে কাজ করে সেই উপাংশের মান সমান। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যায়। উপরের দিকে বিএন এর যে উপাংশ, নিচের দিকে বিএস এর যে উপাংশ, তা ক্যান্সেল হয়ে যায়। শুধু এই পাশে রয়ে যায় বিএন এর উপাংশ, বিএন এবং বিএস এর এই দিকের উপাংশগুলো রয়ে যায়। তাহলে দেখা যাক অ্যাঙ্গেল থেকে, মানে এটা কল্পনা করে নিই। তাহলে দেখো এখন আমরা এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিচ্ছি। ওকে, এটাকে যদি থিটা ধরি তাহলে এটাও থিটা হবে গণনার ক্ষেত্রে, এটাও থিটা হবে। এইটা যদি থিটা হয় তাহলে কি হবে, এই দিকটা হলো বিএন এর একটা উপাংশ থাকবে বিএন cos থিটা, আর এইটা বিএস এর জন্য থাকবে বিএস cos থিটা, আর এই দিকে থাকবে বিএন এর জন্য থাকবে উপরের দিকে বিএন sin থিটা, এদিকে থাকবে বিএন sin থিটা, আর এইটা হবে বিএন বিএস sin থিটা। তো যদি বিএন sin থিটা আর বিএস sin থিটা সমান হয় তাহলে ক্যান্সেল হবে। তাহলে দেখা যাক বিএন এর মান কত, বিএস এর মান কত। বিএন মানে কি, এই উত্তর একক বিচ্ছিন্ন উত্তর মেরুর উপর প্রযুক্ত বিকর্ষণ বল, নর্থ পোল দ্বারা প্রযুক্ত বিকর্ষণ বল। তাহলে এটা আর ভাষাটা লিখছি না। তাহলে বিএন ইজ ইকুয়াল টু কত, তখন হচ্ছে μ0/4 শূন্য মাধ্যমে আছে ধরে নিয়ে আমরা একটা ক্যালকুলেশন করছি। এর মেরু শক্তি qm বাই দূরত্বের বর্গ, এখান থেকে xn মানে দূরত্ব কত, xn কত বার করছে r² + x² তার বর্গ, মানে হচ্ছে r² + l²। ওকে, এটা এবং কোন দিক বরাবর, না এই n থেকে x বা x এইদিকে বরাবর বলবো, b এর বরাবর। আচ্ছা, এরপর দেখো বিএস মানে কত, বিএস এর ক্ষেত্রে শূন্য মাধ্যমে μ0/4 qm মেরু শক্তি বাই দূরত্ব কত x s এর মানও তো হবে একই, তাহলে r² + l² এখানে r² + l², কেন, এই দূরত্বটা আমার জানা আছে r² + l² এর হোল রুট, কিন্তু আমরা এর বর্গ চাই, তাই এখানে লিখলাম। তাহলে bn cos থিটা আর bs cos থিটা, দেখো bn এবং bs এর মান সমান, তাহলে bn sin থিটা আর bs sin থিটা দুটো পরস্পর ক্যান্সেল করবে দুজনকার মান সমান হওয়ার জন্য, আর bs cos থিটা সারভাইভ করবে আর bn cos থিটা সারভাইভ করবে। তাহলে এখন হলো কি, টোটাল b মানে এই দিকে যদি b বলি, অতএব b দ্যাট মিন x বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান, মানে এই দ্বিমেরুর দুটি মেরুর জন্য এই বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র কত হবে, b = bn cos থিটা হবে প্লাস bs cos থিটা হবে। তো দুটোকে মিলিয়ে নাও, bn = bs, আমরা জানি bn = bs, এই দুটো সমান, তাহলে 2bn cos থিটা বলতে পারি। cos হিসাবে এখানে লিখবো bn mod bn = mod bs, এটা লিখে দেবো ব্র্যাকেটে, যে আমরা এটা কারণ হিসেবে বলে দিতে পারি। তাহলে যেহেতু এটা, তাহলে 2 * bn মানে কত, এইটা μ0/4 cos থিটা μ0/4 qm বাই r² + l² cos থিটা মানে কত, দেখো থিটা আমরা পেয়েছি এইটা, এটা যদি থিটা হয় তাহলে এইটা থিটা হবে, মনে রাখবে। তাহলে cos থিটা কত, cos থিটা মানে হচ্ছে ভূমি মানে l বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে l বাই ওই অতিভুজ মানে xn, তাহলে on বাই xn, on বাই xn বলতে পারি। তাহলে on মানে হচ্ছে l, xn মানে এইটা, এইটাকে কিন্তু বলা হয় কি, আরেক ভাবে বলা যায় r² + l² হোল টু দি পাওয়ার 1/2 লেখা যায়, ঠিক আছে। তাহলে দেখো 2 μ0/4 qm
আর এখানে কিন্তু ও এর মানে কত এল, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এটা দিলাম, আর এখানে রয়েছে এল বাই এক্স এর মানে কত আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। ওকে, এইটাকে ভালো করে যোগ করে দেখো, এই দেখো 2 আছে এখানে, কিউএম আর এল আছে, 2 কিউএম এল মানে পি, দণ্ড চৌম্বকের চৌম্বক ভ্রামক। তাহলে এখানে লিখতে পারি মিউ 0 বাই 4 পাই, ওকে, ধ্রুবক হয়ে গেল, 2 কিউএম এল মানে পি, পিএম বললে আরো ভালো, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর এখানে আর স্কোয়ার প্লাস হাফ আছে, তাহলে হবে কি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এইটাও। তাহলে এখন এর এক্সপ্রেশনটা বেরোলো, এর মতো ইলেকট্রিক তড়িৎ দ্বিমেরু ক্ষেত্রে যেমন বেরোয় সেরকমই এর এক্সপ্রেশনটা বেরোলো, দেখে নাও। ঠিক আছে, এরপর এর স্পেশাল কেসগুলো আলোচনা করতে পারা যায়। যেমন ধরো আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হলে, যদি এই যে ও এক্স এই দৈর্ঘ্যটা মানে অক্ষের যে লম্ব সমদ্বিখণ্ডকটা আছে সেই বরাবর কেন্দ্র থেকে এক্স এর দূরত্ব যদি অনেক বেশি হয়, দণ্ড চুম্বকের দৈর্ঘ্য যদি ছোট হয়, খুবই ছোট হয় দৈর্ঘ্যের তুলনায়, এই দূরত্বের তুলনায়, তাহলে কি হবে আর টু দি পাওয়ার 3 হবে। ফাইনালি এক্সপ্রেশনটা কি হবে মিউ 0 বাই 4 পাই পিএম বাই আর কিউ, এটা দাঁড়াবে। ঠিক আছে, আগের বারে এসেছিল 2 পিএম বাই আর কিউ এই জায়গাতে, এখন এসছে পিএম বাই আর কিউ। ওকে, এই পর্যন্তই তোমাদের আজকে পড়ানো হলো। পরের ভিডিওতে তোমরা পাবে দণ্ড চুম্বকের দরুন কাছাকাছি যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়। আজকে ভিডিও এই পর্যন্ত থাকলো, বাই।